বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবুপুর জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো উপভোগ করতেছো। আমি এখন নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ক্লাসগুলোতে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের দুটি টপিকস নিয়ে আলোচনা করছিলাম। একটি ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং অন্যটি ছিল ডিগ্রি। আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। ভয়েস শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে বাচ্চা। যদি আমরা একে সংজ্ঞায়িত করি তাহলে দাঁড়ায় ভয়েস হলো ভার্বের গঠন। ভয়েস হলো ভার্বের গঠন, অর্থাৎ ভয়েস রূপান্তরিত বা গঠিত হয় ভার্ব কেন্দ্রিক। আর এখানে সাবজেক্ট সক্রিয় থাকবে অথবা সাবজেক্ট সক্রিয় থাকবে না। যেখানে সাবজেক্ট সক্রিয় থাকবে সেখানে অ্যাক্টিভ ভয়েস হবে, যেখানে সাবজেক্ট সক্রিয় থাকবে না সেখানে প্যাসিভ ভয়েস হবে। আমরা সংজ্ঞাটা লিখে নিই, তাহলে আমাদের বেসিকটা বোঝা সুবিধা হবে। তাহলে খেয়াল করি শিক্ষার্থীরা, ভয়েস হলো ভার্বের গঠন। ভয়েস গঠিত হয় কি দ্বারা? ভার্ব দ্বারা। যা দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে, অর্থাৎ সাবজেক্ট সক্রিয় হয়ে নিজেই কিছু করে, অথবা সাবজেক্ট সক্রিয় নয়, সেখানে অবজেক্টের করা কাজটি তার উপর মানে সাবজেক্টের উপর এসে পড়ে। এই ভয়েসকে দুভাবে বিভক্ত করা হয়েছে। এর একটি হচ্ছে অ্যাক্টিভ, অন্যটি হচ্ছে প্যাসিভ। তোমরা এইগুলো ক্লাস 6 থেকেই পেয়ে আসছো, আশা রাখি বেসিক ধারণাগুলো আছে। তারপর আমি অ্যাট এ গ্ল্যান্স তোমাদের বোঝার সুবিধার্থে বা স্মরণ করে দেওয়ার জন্যে আরেকবার করে বলা। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে সক্রিয় বাচ্য, প্যাসিভ ভয়েস মানে নিষ্ক্রিয় বাচ্য। যেখানে সাবজেক্ট সক্রিয় থাকবে, অর্থাৎ সাবজেক্টেই যেখানে সক্রিয় হয়ে কাজটি করতে পারবে, সেখানে সেই সেন্টেন্সের ভার্বের অ্যাক্টিভ ভয়েস হবে। আর যেখানে সাবজেক্ট নিজে সক্রিয় থাকবে না কিন্তু অবজেক্টে যে কাজটি করেছে, অবজেক্টের করা সেই কাজটি সাবজেক্টের উপর এসে বর্তায় বা পড়েছে, সেই সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হবে। তো আমরা আর ওই সংজ্ঞাগুলো লেখার দরকার নেই। আমরা একটা উদাহরণ দেব, যেই উদাহরণের মাধ্যমে আমরা ভয়েসের যে রূপান্তর বা পরিবর্তন বা সাবজেক্ট সক্রিয় অথবা সাবজেক্ট সক্রিয় নয়, নিষ্ক্রিয়, অবজেক্টের কাজটি সাবজেক্টের উপরে এসে পড়তেছে, এই বিষয়টা আমরা একটু ধারণা নেওয়ার জন্য আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের দুইটি উদাহরণ এর মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে আমি যে একটা সেন্টেন্স লিখেছি সেটি হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি আইটা সাবজেক্ট, ডু ভার্ব, আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এই সেন্টেন্সটিরই আমরা প্যাসিভে রূপান্তরটা করব, যার আলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরটাও বুঝে নেব। খেয়াল করো, এখানে যা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে, বাট এটা প্যাসিভে সাবজেক্ট হিসেবে বসবে না। প্যাসিভে সাবজেক্ট হিসেবে বসবে অ্যাক্টিভে যেটা অবজেক্ট ছিল। তাহলে অ্যাক্টিভে অবজেক্ট ছিল কি? দ্য ওয়ার্ক। আর সেই দ্য ওয়ার্কটাই আমরা এখানে সাবজেক্ট হিসেবে বসাবো। দেন আমাদেরকে যেই কাজটি করতে হবে, একটা প্রশ্ন থাকতে পারে বা করতে পারো, এখানে দ্য ওয়ার্ক সাবজেক্টটা নাউন না প্রোনাউন। এই জন্য আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্টের স্থানে যেই শব্দগুলো বসে, পার্টস অফ স্পিচের অবস্থানগত, এরা হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে। আমি আরেকবার রিপিট করতেছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্টের স্থানে
এই দুই ধরনের শব্দগুলো ব্যবহৃত হয়, হয়তো নাউন হবে না হয় প্রোনাউন হবে। হ্যাঁ, আরও কিছু শব্দ যুক্ত থাকতে পারে, সেগুলো হয়তো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, আর সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বগুলো কিন্তু ওই নাউনকে ঘিরেই বসবে। তার মানে আমাদেরকে এক্স্যাক্টলি আমরা যেটা বোঝার দরকার সেটি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টের স্থানে বা অবজেক্টের স্থানে দুই ধরনের শব্দ ব্যবহৃত হয়, হয়তো সেটি নাউন হবে না হয় প্রোনাউন হবে। সেম অ্যাজ অবজেক্টেও হয়তো নাউন হবে না হয় প্রোনাউন হবে। এখন অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা সেটা প্যাসিভে রূপান্তর করতে সাবজেক্ট হিসেবে বসবে। এখানে আমরা দ্য ওয়ার্ক সাবজেক্ট অবজেক্টটি দেখতে পাচ্ছি যে এটি নাউন। তো নাউন হলে নাউনটা যেমন থাকে অবজেক্টে, সাবজেক্টগুলো তেমন বসে যাবে। যদি এখানে নাউন না থেকে প্রোনাউন থাকতো তাহলে প্রোনাউনের আবার তিনটা ফর্ম আছে, একটি হচ্ছে সাবজেক্টিভ, একটি অবজেক্টিভ, একটি পসেসিভ। আমরা যখন প্রোনাউনকে অবজেক্টের স্থানে লিখব তখন অবজেক্টিভ ফর্মে লিখব। সাপোজ ধরো আই একটা প্রোনাউন, তার অবজেক্ট হচ্ছে মি, পসেসিভ হচ্ছে মাই। তাহলে যখন অবজেক্টে থাকবে মি থাকবে, বাট সাবজেক্টে থাকলে আই থাকবে, কিন্তু অবজেক্টে আই বা সাবজেক্টে মি বসবে না। আশা রাখি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তাহলে খেয়াল করো, এখানে প্রোনাউন নয়, এখানে অবজেক্ট হচ্ছে নাউন, যার জন্য আমরা কোনো পরিবর্তন ছাড়া বসিয়েছি। এরপরে এখানে যে বার্ব ডু রয়েছে সেটি বার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আমাদেরকে দ্বিতীয় যে কাজটি করতে হবে, সাবজেক্টের পরে অ্যাক্টিভ ভয়েসের বার্বের টেন্সের আলোকে প্যাসিভ অক্সিলিয়ারি লিখতে হবে, আর প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর লিখতে হবে। দ্য ওয়ার্ক সাবজেক্টের সিঙ্গুলার বিদায় বসে, ক্ষেত্র বিশেষে ভিন্ন প্রিপোজিশনে বসতে পারে। আর দেন আমাদেরকে আলটিমেটলি যে কাজটা করতে হবে, সাবজেক্টটাকে অবজেক্টে রূপান্তর করতে হবে। আর সাবজেক্টকে অবজেক্টে রূপান্তরে আমরা দেখতে পাচ্ছি এখানকার সাবজেক্ট হচ্ছে আই, আর এই আই সাবজেক্টটা নাউন নয়, এটি হচ্ছে প্রোনাউন। আর প্রোনাউন হলে আমরা বলছিলাম যে ফর্ম যে পরিবর্তন হবে, তার মানে সাবজেক্টের স্থানে আই হবে, কিন্তু অবজেক্টের স্থানে গেলে আই মিতে রূপান্তরিত হয়ে বসবে। এই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। এখন এটিতে আমরা করছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের। কোন সেন্টেন্সের? অ্যাসার্টিভ সেন্টেন্সের। আমাদেরকে নবম দশম সিলেবাসে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যতীত আরও দুটি সেন্টেন্সের ভয়েস পরিবর্তনটা জানা আবশ্যক। এর মধ্যে একটি হচ্ছে ইন্টারোগেটিভ, একটি হচ্ছে ইম্পারেটিভ। আমরা এই যে উদাহরণটা দিয়েছি এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তনের নিয়মটা লিখেছি। আমাদেরকে আরও দুটি জানতে হবে, ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তনটা। তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তনের যে নিয়মগুলো তার সম্পর্কে অবহিত হব, দেন আমরা অন্যান্যগুলো আলোচনা করব। তাহলে আসি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তনের যে নিয়মগুলো, এখন আমি তা লিখে দিচ্ছি। তোমরা প্রয়োজন বোধে এগুলোকে খাতায় নোট করে নিতে পারো। আর ভয়েস চেঞ্জিং সেন্টেন্সের এমন একটা টপিক্স তোমার ক্লাস 6 থেকে দ্বাদশ তথা এইচএসসি পর্যন্ত তোমার এটি লাগবে। সুতরাং শুধু এটা না, ভয়েস এমন একটা টপিক্স যেটি তোমার ওই যে চাকরির জীবনেও লাগবে। চাকরির ক্ষেত্রে যে ইন্টারভিউগুলো নেওয়া হয়, ইংলিশের গ্রামার অংশ থেকে ভয়েস থেকে প্রশ্ন থাকেই। সুতরাং ভয়েসটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটি তোমার লাইফের সকল ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এই জন্য তুমি এটাকে হ্যান্ড নোট করে নিতে পারো। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তনে 5টা পরিবর্তন পরিলক্ষিত হয়। তন্মধ্যে প্রথম যে পরিবর্তনটি সেটি হচ্ছে সাবজেক্টটি অবজেক্ট হবে, অবজেক্টটি সাবজেক্ট হবে। অবজেক্টটি আমি সংক্ষেপে লিখতেছি, বোঝার চেষ্টা করবে। সাবজেক্ট হবে অবজেক্টটি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটি অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সেটি সাবজেক্ট হবে। সংক্ষেপে লিখতেছি, ভার্বের টেন্স অনুযায়ী প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব বসবে। এই বিষয়টা একটু ক্রিটিক্যাল, এটা আমরা পরে বিশদভাবে আলোচনা করব। ভার্বের টেন্স অনুযায়ী প্যাসিভ অক্সিলিয়ারি বসবে। ভার্বের টেন্স অনুযায়ী প্যাসিভ অক্সিলিয়ারি বসবে। বিদ্যমান ভার্ব বলতে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা থাকবে সেই বিদ্যমান ভার্বের ফিফি, দ্যাট মিন্স ফিফি সংক্ষেপে বলতে পারি বি3 বলতে পারি। অর্থাৎ ফিফি মানে ফার্স্ট পার্টিসিপল, বি3 মানে ভার্বের বি3 ফর্মকে বোঝানো হচ্ছে। ভার্বের ফিফি অর বি3 বসবে। দেন যে কাজটি করতে হবে, প্রিপোজিশন বসবে। প্রিপোজিশন হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, অন্য প্রিপোজিশনে বসে। এই জন্য আমরা লিখে দিই একসাথে যে প্রিপোজিশন বসবে।
সবশেষে যেটি করতে হবে, সাবজেক্টটাকে অবজেক্টে রূপান্তর করতে হবে, সাবজেক্টটি অবজেক্ট হবে। এখানে উদাহরণটি আলোচনার ক্ষেত্রেও আমি বলছি, এখনও আরেকবার বলতেছি যে আমাদের সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে যেই শব্দগুলো থাকে এগুলোর বেশিরভাগই হচ্ছে, বেশিরভাগ বলতে কি এগুলো হচ্ছে নাউন অথবা প্রনাউন। এখন আমরা সাবজেক্টকে অবজেক্ট বা অবজেক্টকে সাবজেক্ট করতে নাউন হলে অপরিবর্তিত থাকবে, নাউন হলে অপরিবর্তিত থাকবে, আর প্রোনাউন হলে ফর্ম অনুযায়ী পরিবর্তিত হবে। প্রোনাউন হলে ফর্ম অনুযায়ী পরিবর্তিত হবে, প্রোনাউন হলে ফর্ম অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে আমরা নোটের মাধ্যমে লিখে দিয়েছি যে সাবজেক্টকে অবজেক্ট বা অবজেক্টকে সাবজেক্ট করতে নাউন হলে অপরিবর্তিত থাকবে, প্রোনাউন হলে ফর্ম অনুযায়ী পরিবর্তিত হবে। এখন এখানে যে 5টি পরিবর্তনের কথা লিখেছি সেটি হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট হবে, ভার্বের টেন্স অনুযায়ী প্যাসিভ অক্সিলিয়ারি বসবে, বিদ্যমান ভার্বের ফি অর বি3 বসবে, প্রিপোজিশন বসবে, সাবজেক্টটি অবজেক্ট হয়ে বসবে। এর মধ্যে 4টি পরিবর্তন ফিক্সড বা নির্ধারিত থেকে যাবে, যে কোনো টেন্সের জন্য একই রকম থাকবে। একটি পরিবর্তন যেটা টেন্স ভেদে ভিন্ন হবে সেটি হচ্ছে প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব, আর এটা আমাদেরকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। আর এই যে প্যাসিভ অক্সিলিয়ারি ভার্বের যে চার্টটি সেটি আমি টেন্স অনুযায়ী লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতায় এটাকে উল্লেখ করে নাও। খেয়াল করি সবাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে বিদ্যমান ভার্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব, প্যাসিভ করতে প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের পরে লিখতে হবে, সেটি এম ইজ আর সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসবে। কন্টিনিউয়াসে এম বিং ইজ বিং আর বিং বসবে, কন্টিনিউয়াসে এম বিং ইজ বিং আর বিং বসবে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন বিং হ্যাজ বিন বিং বসবে। খেয়াল করি প্রেজেন্ট ইনডিফিনিট এম ইজ আর এগুলো একদম মুখস্থ করতে হবে। আর একটা জিনিস খেয়াল করো, ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে একটুখানি ডিফারেন্স। যেমন ইনডিফিনিটের যে ওয়ার্ডগুলো এর সাথে বিং যুক্ত করলে হয়ে যাবে কন্টিনিউয়াস, আবার পারফেক্টের যেই ওয়ার্ডগুলো এর সাথে বিং যুক্ত করলে হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা প্রেজেন্টের যে চারটি সেগুলো লিখলাম, এখন লিখবো ফার্স্টের। কি বসবে তাহলে ফার্স্টে? খেয়াল করো, ফার্স্ট ইনডিফিনিটিভ ওয়াজ বা ওয়ার, সেটি সাবজেক্টের নাম্বার পার্সনের অনুসারে বসবে। কন্টিনিউয়াসে ওয়াজ বিং ওয়ার বিং, পারফেক্টে হ্যাড বিন এবং পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন বিং বসবে। এটিও আগের মতোই মিল রয়েছে, একটুখানি খেয়াল করলে বুঝতে পারবা। আমরা দেখতে পাচ্ছি ইনডিফিনিট এবং কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য হচ্ছে ওয়াজ ওয়ারের সাথে বিং যুক্ত হয়েছে, আর পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিনের সাথে বিং যুক্ত হয়েছে। ফার্স্ট পারফেক্টটা অনেকটাই সহজ, ওয়াজ ওয়ার, এখানে ইনডিফিনিটি এবং কন্টিনিউয়াসে দুটি করে, পারফেক্টে মাত্র একটি, হ্যাড বিন এবং পারফেক্ট কন্টিনিউয়াসে মাত্র একটি, হ্যাড বিন বিং। তাহলে কি সহজেই খেয়াল রাখতে পারবে। দেন আমরা করব ফিউচারের গুলো। ফিউচারের ক্ষেত্রে আমরা ইনডিফিনিটিভ করব শেল বি বা উইল বি। কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই শেল বি বা উইল বি এর সাথে বিং যুক্ত হবে, অর্থাৎ শেল বি বিং উইল বি বিং।
ফিউচার পারফেক্টে শেল হ্যাভ বিন হবে শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, পারফেক্ট কন্টিনিউয়াসে শেল হ্যাভ বিন বিং, উইল হ্যাভ বিন বিং, শেল হ্যাভ বিন এর সাথে বিং যুক্ত হবে, উইল হ্যাভ বিন এর সাথেও সেম বিং যুক্ত হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা যে প্যাসিভ অক্সিলিয়ারির কথা বলছি, আমরা টেন্স বেদে আমরা জানি যে টেন্সের মূল স্ট্রাকচার হচ্ছে 3টি, প্রত্যেকটিকে 4 ভাগে বিভক্ত করাতে টেন্সের মোট স্ট্রাকচার হচ্ছে 12টি। সেই 12টি টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তথা 12টি টেন্সের আলোকে আমরা প্যাসিভ অক্সিলিয়ারিগুলো লিখে দিয়েছি। তোমরা অবশ্যই নিজ দায়িত্বে এই প্যাসিভ অক্সিলিয়ারিগুলো মুখস্থ করতে হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে এই প্যাসিভ অক্সিলিয়ারিগুলো মুখস্থ ব্যতীত তুমি পরিবর্তন করতে পারবে না। আর 4টি পরিবর্তন যেটি বলছিলাম, সাবজেক্টকে অবজেক্টিভ সাবজেক্ট হবে, ভার্বের পিপি ফার্স্ট পার্টিসিপল তথা বি থ্রি ফর্ম হবে, প্রিপোজিশন বসবে, প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, ক্ষেত্র বিশেষে ভিন্ন প্রিপোজিশনও বসতে পারে। দেন আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, এগুলো নির্ধারিত থাকবে। এটি হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করার নিয়ম। আর আমরা প্র্যাকটিস যদি করতে হয় তাহলে 12টি টেন্সের আলোকে 12টি এক্সাম্পল করতে হয়, কিন্তু আমরা অতগুলো এক্সাম্পল করার দরকার নেই। শুধুমাত্র তোমরা যেই কাজটি করবা, এই প্যাসিভ অক্সিলিয়ারি ভার্বটা মুখস্থ করে নিলেই এবং অ্যাসার্টিভের ভয়েস পরিবর্তনে যে 5টি পরিবর্তন সেটি মুখস্থ করে নিলেই আমার মনে হয় যে তোমাদের প্র্যাকটিসটা দরকার নেই, তোমরা টেন্সটা আইডেন্টিফাই করতে পারো। এই ক্ষেত্রে আরেকটা কথা অ্যাড করে রাখি, তোমাকে অবশ্যই টেন্স আইডেন্টিফাই করার দক্ষতা রাখতে হবে, অর্থাৎ তুমি সেন্টেন্স দেখে ফাইন্ড আউট করতে হবে যেটি কোন টেন্সের অন্তর্ভুক্ত, সেই টেন্স অনুযায়ী কিন্তু প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। আর যদি তুমি টেন্স আইডেন্টিফাই করতে না পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক দুঃসাধ্য বিষয় হয়ে যাবে। সুতরাং আমরা জানি, আমরা এখন নবম দশমের যে স্টুডেন্টগুলা তারা আগ থেকেই টেন্স রপ্ত করে আসছো, যদি না করে থাকো তাহলে টেন্সটাও একটু ভালো করে দেখে নিবা। অর্থাৎ আমাদেরকে ভয়েস পরিবর্তনের জন্য অবশ্যই এখানে টেন্সটা লাগবে। শুধু এখানে না, টেন্সটা এমন একটা বিষয় গ্রামারের, এমন একটা টপিকস যেটি মহাসমুদ্র পাড়ি দেওয়ার জাহাজের সাথে তুলনা করা হয়। তুমি ইংরেজি গ্রামার শিখবা, টেন্স পারবে না তা হবে না, তোমাকে আগে টেন্সটা আয়ত্ত করতে হবে। আর এই জন্য এখন তোমাকে ক্লাস 9-10-এ টেন্স শেখানোর মতো সময় না, তুমি ক্লাস 6-7-এ যে সময় ছিল সে সময় তুমি গুরুত্ব দাও নাই, যারা শেখো নাই তারা এখন নিজ দায়িত্বে, যেহেতু এই করোনাকালীন সময়ে তোমাদের শ্রেণী কার্যক্রম হচ্ছে না, অনলাইনের ক্লাসগুলো তোমরা বাড়িতে বসে উপভোগ করতেছো, তোমরা নিজ দায়িত্বে টেন্সটাকে আয়ত্ত করে নেবে। আর টেন্সটা আয়ত্ত না করে নিলে, অর্থাৎ টেন্স একটা সেন্টেন্স দেখে যদি তুমি টেন্সটা ফাইন্ড আউট করতে না পারো, টেন্স নির্ধারণ না করতে পারো, তাহলে কিন্তু ভয়েস পরিবর্তনও পারবে না। তাহলে ভয়েস বোঝার আগে তুমি তোমার নিজ দায়িত্বে আগে টেন্সটাকে আয়ত্ত করে নিবা। আর টেন্সটা আয়ত্ত করার পরে এরপরে আমরা ওই যে অ্যাসার্টিভের ভয়েস পরিবর্তনগুলো পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমরা আরও 2টি সেন্টেন্সের ভয়েস পরিবর্তনের কথাটা বললাম, সেটা হচ্ছে ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ। তবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাসভুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাদের 2টি ইনক্লুড হয়েছে, সেটি হচ্ছে ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ। তো ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভের মধ্যে ইম্পারেটিভটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর সেই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তনটা আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য, যেখানে আদেশ, উপদেশ, অনুরোধে, প্রস্তাব এগুলো বোঝানো হয়। আর এই বোঝানোর আলোকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে আজকে আমরা আর বেশি দূর যাচ্ছি না, আমরা আমাদের ভয়েসের যে আলোচনাটুকু করছি সেখানে কি বুঝতে পেরেছি, আমরা ভয়েস কাকে বলে, ভয়েসের সংজ্ঞাটা আলোচনা করেছি, ভয়েসের প্রকারভেদগুলো আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করার যে নিয়মগুলো সেগুলো, আর পাশাপাশি প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব যেটি ইম্পর্টেন্ট আমাদের এই ভয়েস বোঝার জন্যে সেটি আমরা আলোচনা করেছি। তো তোমরা সবাই অবশ্যই নিজ দায়িত্বে অ্যাসার্টিভ ভয়েস পরিবর্তনের নিয়মগুলো, প্যাসিভ অক্সিলিয়ারি ভার্বগুলো এবং এর আগে তোমরা টেন্সটা অবশ্যই মুখস্থ করে নেবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।